আজকাল এটা একটা সমস্যা তৈরি হয়েছে যে সব কিছু নেই, সব কিছু ফ্রিলি বলা যায় না। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গরু। গরু নিয়ে কখনো সবসময় সংকুচিত থাকতে হয় আমাদের। আমার আগে কোনো ভিডিও ছিল যেখানে আমি বলেছিলাম যে বৈদিক সময়ে একদম অথরিটি প্রমাণ দিয়ে বেদ এবং বেদের ব্রাহ্মণ গ্রন্থগুলো সেখান থেকে প্রমাণ দিয়েই বলেছিলাম যে তৎকালীন দিনে গোবধ হতো। কিন্তু এটাও যে বলেছিলাম যে সেই গোবধ মহাভারতের আগের যুগেই, ধরা যাক সেটা অন্তত 4th সেঞ্চুরি BC, এইসব সময়ই আমরা নিউট্রিশাস চয়েস হিসেবে, অর্থাৎ গরু মানুষের অনেক উপকার করে এই হিসেবে একটা গোবধের যে একদম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং তার বদলে গরুর প্রচণ্ড সম্মান যে চলে আসা, এটা কিন্তু বলেছিলাম। কিন্তু ঘটনা হয় যে আমার পক্ষে তো ওই প্রতিটা ভিডিও বললেও অবশ্য হয় না যে আমার ভিডিওটি আপনি পুরো শেষ পর্যন্ত দেখুন, তারপরে লাইকস দিন, তারপর সাবস্ক্রাইব করুন। এগুলো আমি বলি না। কিন্তু বলি না বলেই মনে করবেন না যে আপনাদের সাহায্য আমি চাই না। কিন্তু আপনারা শেষ পর্যন্ত পড়েন না। অনেকেই আছেন যারা খুব নির্হৃদয় মানুষ, যারা পুরোটা না পড়েই কমেন্ট করতে থাকেন। এটা আমার বিষয়ে করবেন না, কারণ আমি যা বলি শাস্ত্রার্থ, সেটা শাস্ত্রের প্রমাণ দিয়ে বলি, প্রমাণ ছাড়া কিছু বলি না। যেমন আজকেও যে গরু কিংবা গরুজাত যে দ্রব্য সেটা, অর্থাৎ গব্য, সেগুলো যে কতটা ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল সেটা খ্রিস্টপূর্ব 4th সেঞ্চুরির মধ্যেই হয়ে গেছিল, সেটা আজকে বলবো। কারণ ওই যে ভিডিও আগে করেছিলাম যেতে সামান্যতম একটুখানি বলেছিলাম হয়তো যে গোবধ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল মহাভারতের আগের কালেই। মহাভারতের আগের কালটাও সম্বন্ধে আপনাদের কারো অতটা ধারণাই নেই, কিন্তু অবধারিতভাবে একেবারে অন্যান্য ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট থেকে এটা বলা যাবে যে হ্যাঁ, গোবধ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল খ্রিস্টপূর্ব 3rd 4th সেঞ্চুরির আগেই। এই জিনিসটা মাথায় রেখেই আজকে যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, এবং সেটা মহাভারত থেকে বলবো। ঘটনা হচ্ছে যে দেখুন, আমি তো একটা অন্য জায়গা থেকে এই প্রসঙ্গে আসব। কাহিনীটা শোনানোর জন্যে আমাকে মহাভারত পর্যন্ত যেতে হবে। মৎস্য পুরাণ, যেটা মোটামুটি 3rd সেঞ্চুরি AD, মানে আচার বিচার কিংবা বিভিন্ন রকমের যে আমাদের কথকতার শব্দগুলো, সেগুলো অনেক দিন ধরে ওরালিটির মধ্যে চলতে থাকে, তারপরে সেটা বিধিবদ্ধ আইন হিসাবে আসে। নিয়মের জায়গাগুলো যেমন ব্রত, মৎস্য পুরাণ, এটা মোটামুটি অন্যতম প্রাচীন পুরাণগুলির মধ্যে অন্যতম। সেখানে অদ্ভুত একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে আশ্বিন মাসের বিশোকা দ্বাদশী বলে একটা ব্রত পালন করে। সেই ব্রত পালনের নির্দেশ দিচ্ছেন মৎস্য পুরাণ। কীভাবে? লক্ষ্মীপতি নারায়ণের পরে, লক্ষ্মীপতি নারায়ণের পুজো হয়ে যাবে কিংবা তার মূর্তি তৈরি হয়ে যাবে, তারপরেই মাটি এবং বালু দিয়ে একটা লক্ষ্মী মূর্তি তৈরি করতে হবে এবং লক্ষ্মী পূজার জন্য ব্রত ধারণ করতে হবে বিশোকা দ্বাদশীর দিনে। এখানে পূজার যে মন্ত্র আছে তার মধ্যে যেটা, এই লক্ষ্মী ব্রত পালন করলে কি হবে, অর্থাৎ মাটি এবং বালুকাময়ী যে লক্ষ্মী মূর্তি, তার পুজো করলে কি হবে? স্বরূপতা, অর্থাৎ ভালো সুন্দর দেখাবে, আরোগ্য এবং শৌখিন জীবন। মনে রাখবেন, বিশোকা দ্বাদশীর পরেই এটা হচ্ছে।
আস সময়ে এটা হচ্ছে, এবং শৌখিন জীবন এখানে প্রার্থনা করা হচ্ছে। এবং আরেকটা প্রার্থনা করা হচ্ছে যে লক্ষ্মী যেন কখনো নারায়ণকে ছেড়ে কোথাও না যান, অর্থাৎ একটা সতীব্রত, অর্থাৎ কোনো স্ত্রী যেন তার স্বামীকে ছেড়ে না যায়, এই রকম একটা ভাবনা রেখেই কিন্তু এই লক্ষ্মী নারায়ণের অচ্ছেদ্য সম্পর্কের মধ্যে সেই ব্রত পালন করার পর স্বরূপ, অর্থাৎ ভালো দেখতে, আরোগ্য এবং শৌখিন জীবন, গৃহস্থ জীবন, এটা চাওয়া হয়েছে। এর পরে একটা ব্রত আছে, এর পরের যে ব্রতটা সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গুড় ধেনু ব্রত। গুড়, মনে রাখবেন, গুড় জিনিসটা সারা ভারতবর্ষে অনেক সময়ই অনেক ক্ষেত্রেই আমাদেরই বঙ্গদেশ থেকেই কিন্তু অর্থাৎ বিনিময় হতো, গুড় পাঠানো হতো অন্যান্য জায়গায়, এবং এটা গুড় তৈরির একটা অন্যতম জায়গা ছিল, যার জন্যে গুড় থেকেই কিন্তু আমরা গৌড় এই শব্দটা পেয়েছি ডয় শূন্য র দিয়ে। এবং সেই ডয় শূন্য র দিয়ে কত শব্দ তৈরি হয়েছে সেটা ভাববেন। হ্যাঁ, প্রথমত তো গৌড় একটা রাজ্য, সেটা ছেড়েই দিন, এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, গৌড়ীয়, এটা মাথায় রাখুন, ডয় শূন্য র দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে শব্দটাও কিন্তু আখ্যাত করে এই জিনিসটা, যে এখানে প্রচুর পরিমাণ গুড় তৈরি হতো। এবং ছোটবেলায় যারা আমাদের বয়সী ছোটবেলায় গ্রামে থেকেছেন, তারা চিনি কোথাও পেতাম না। লক্ষণীয়, এটাও লক্ষণীয় যে মধুপর্ক, যেটা আপনারা পুজোর সময় শুনবেন, শব্দটা শুনতে থাকবেন, স্নান করানো হয় ঠাকুরকে শালগ্রাম শিলা থেকে, অন্যান্য স্নানের যে বিধি আছে সেখানে মধুপর্কে দ্বারা স্নান করাতে হয়। মধুপর্কের ভাবনাটা এখন একেবারেই চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরের স্নানের ব্যাপারেই এটা ব্যবহার হয়। আগে মধুপর্ক ব্যাপারটা ছিল এইরকম যে অতিথি ঘরে আসলে সেখানে মধুপর্ক দিতে হতো। লক্ষণীয় যে এই মধুপর্ক কিন্তু কোনোভাবেই অমাংস এবং সম্ভবত গোমাংসই, যেটা আশ্বলায়নের গৃহ্যসূত্রে, যেটা অন্তত 5th সেঞ্চুরি এই গৃহ্যসূত্র সম্ভবত, না হলে শ্রৌতসূত্র হবে, যেখানে ওই একটা অতিথি আসলে তাকে মাংস দেওয়ার ব্যাপার ছিল। এখন মধুপর্ক কি দিয়ে তৈরি হয়? দুগ্ধ। খেয়াল করে দেখুন, গরুর জিনিসটাই বেশি। গরু, তার থেকেই যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, অর্থাৎ গব্য, সেগুলো কি? যেমন দধি, দুগ্ধ, ঘৃত, এই তিনটে জুড়ে বসে আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে এইটা। হ্যাঁ, দধি, দুগ্ধ, ঘৃত। আর হচ্ছে মধু, সেটাও বৈদিক কালের ব্যাপার। মধু এবং শর্করা। খেয়াল করে দেখুন, শর্করা, কিংবা হিন্দিতে যাকে বলা হয় শক্কর, শক্কর ডালু, এটা বলে, শক্কর ডালনে হোগা বলে, অর্থাৎ চায়ে চিনি দেবো কিনা। চিনিটা কিন্তু আমরা চিনতাম না। তাহলে এটা মডার্নাইজড হয়েছে, মধুপর্ক মডার্নাইজড হয়েছে। এবং সেটাও হয়েছে কখন? খেয়াল করে দেখুন, মহাভারতের সময়। মহাভারতের যে কাল, সেখানে ব্যাস এসে পৌঁছচ্ছেন হস্তিনাপুরে। ভীষ্ম কী করছেন? তাতে মধুপর্ক দান করছেন। লক্ষ্য করে দেখুন, সেখানে কিন্তু আর কাটা মাংসের ব্যাপার নেই, যেটা আশ্বলায়নের শ্রৌতসূত্রে পর্যন্ত উল্লেখিত হয়েছে যে নামাংস মধুপর্ক স্যাৎ। মধুপর্ক কিন্তু মাংস ছাড়া হবে না, এবং সেটা গোমাংস। এখন লক্ষণীয়, মহাভারতের মধ্যে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল। কিরকম অদ্ভুত ব্যাপারটা দাঁড়ালো সেখানে, যে ব্যাস আসছেন, তাকে মধুপর্ক দেওয়া হচ্ছে, এবং একটি গরু তাকে দেওয়া হচ্ছে ব্যাসকে, নিজে কাটছেন না, কিচ্ছু না। অথচ আগে অতিথি শব্দের পর্যায় শব্দ ছিল গোঘ্ন, অর্থাৎ অতিথি আসলে গরু কাটা হতো। সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু মহাভারতের কালেই বন্ধ হয়ে গেছে। কি করা হচ্ছে তার বদলে? একটা গরু তাকে দেওয়া হচ্ছে, পুরো একটা গরু তাকে দেওয়া হচ্ছে, এবং গরুটি ওম স্বস্তি বলে গ্রহণ করি,
ব্যাস বলছেন এই গরুটাকে ছেড়ে দাও, অর্থাৎ এ মুক্ত। এই যে একটা 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 প্রতীকভাবে কিন্তু ওই গরু দেওয়ার ব্যাপারটা কিন্তু রয়ে গেল মধুপর্কের মধ্যে। পরবর্তীকালে এই মধুপর্কও আর টেকেনি, একেবারে গরুর সম্বন্ধহীন, একেবারে দধি দুগ্ধ ঘৃত শর্করা এবং মধু, এই দিয়ে মধুপর্ক তৈরি হয়। আমার কথাটা কিন্তু এই বক্তব্য নয়, তার থেকেও আরও শ্রেষ্ঠ বক্তব্য মহাভারত থেকে শোনাবো, যেটা আপনাদের শুনলে খুব ভালো লাগবে। গুড় ধেনু ব্রত, অর্থাৎ গুড়ের সঙ্গে ধেনু, এটা যাচ্ছে। আমি এই মন্ত্রের মাহাত্ম্য এর থেকে এসব নিয়ে আমি পরে আলোচনা করতে রাজি আছি, যদিও মাহাত্ম্য সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিন্তু কারণ প্রত্যেক ব্রতেরই মাহাত্ম্য কথিত হয়, সেই মাহাত্ম্য নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু জিনিসটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেইটা আপনাদের বোঝাতে চাই। এখানে ধেনুর মাহাত্ম্যের থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গোময়, অর্থাৎ গরুর গোবরের শ্রেষ্ঠত্ব স্থাপন করা, এমনকি গোমূত্রেরও, যা নিয়ে এখন রিসার্চ হয়। যাই হোক, এই গোময়ের প্রসঙ্গেও আমি পরে আসছি, কেননা লক্ষণীয় যে একটা, এই যে লক্ষ্মী, লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে ঐশ্বর্যের দেবী, ধনদা, অর্থাৎ তিনি প্রচুর পরিমাণ ধন দান করেন। আমরা জানি যে প্রত্যেক বৃহস্পতিবার এই লক্ষ্মী পুজোর সময় এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী করি, এবং সেটা কিসের জন্যে? যাতে টাকা পয়সা আমাদের বাড়ে, এই জন্যেই লক্ষ্মী পুজোর চল। এখন এই যে মহাশক্তি, সেটা প্রার্থনা কিভাবে তাকে করা হচ্ছে বলছে, মানে যতখানি এই লক্ষ্মীর কথা এখানে, তার থেকে কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে গোবর। কি বলছেন? বলছেন এই গুড়ধেনু ব্রততে কি করতে হবে? গোময়, অর্থাৎ গোবর দিয়ে একটা লক্ষ্মী মূর্তি তৈরি করতে হবে। ভাবুন, আগে বলেছি যে বালুকা এবং মৃত্তিকা দিয়ে, এখন গুড়ধেনু ব্রততে কি? সেটা গরুর গোবর দিয়ে একটা প্রতিকৃতি, অর্থাৎ লক্ষ্মীর একটা মূর্তি তৈরি করতে হবে। আর এটা আমাদের যারা আর্টিস্ট ছিলেন তাদের পক্ষে কিচ্ছু অসম্ভব নয়। গরুর গোবর থেকে যারা ঘুঁটে দিয়েছেন তারাও বেশ আবিষ্কার করেছেন বলেই আমি মনে করি। এখন ঘুঁটে উঠে গেছে, কিন্তু ঘুঁটেটা যেভাবে দিত সেটা একটা দেখার জিনিস ছিল এককালে, যে কিরমভাবে একটা লম্বা পাঁচিলের উপরে এতটুকু বেটে মহিলা সে কিভাবে ওপরে একেবারে ঘুঁটে বানাচ্ছে, সেটা দেখার জিনিস ছিল। তো গরুর গোবর দিয়ে যদি ঘুঁটে হয়, তাহলে সেক্ষেত্রে এটা তো সবচেয়ে খারাপ ব্যাপার। লক্ষ্মী মূর্তি তৈরির কথা বলা হচ্ছে গুড়ধেনু ব্রততে। হ্যাঁ, এখানে লক্ষ্মী সমস্ত প্রাণীর শক্তি এবং দেবতাদেরও শক্তি হিসেবে আসছেন। অতএব ভগবান শিবের যে দেহস্থা, মানে আমাদের রুদ্রাণী, তিনি তাঁর শক্তি, বিষ্ণুর শক্তি ও লক্ষ্মী, অগ্নির শক্তি ও লক্ষ্মী, এবং তিনি স্বাহা রূপিণী, অগ্নয়ে স্বাহা, স্বাহা অগ্নির স্ত্রী হিসেবে ধরা হয় স্বাহাকে। এতগুলো লক্ষ্মী যেখানে আছে, সেখানে শস্য লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, ভূমি লক্ষ্মী, গৃহলক্ষ্মীর মতো কিন্তু ধেনুটাও কিন্তু লক্ষ্মী হয়ে উঠছে, অর্থাৎ যেহেতু সেটা গোময় দিয়ে তৈরি, এবং সেখানে শক্তি কার কার আছে? ব্রহ্মা, রুদ্র, বিষ্ণু, অগ্নি। চতুর্মুখস্য ইয়া লক্ষ্মীর, যা লক্ষ্মীর ধনদস্য চ, ধনদ মানে কুবের, তিনি ঐশ্বর্যের প্রতীক। লক্ষ্মীর যা লোকপালানাম, যা লোকপালদের যে শক্তি, সা ধেনুর বরদাস্তুমে, সেই গরু আমাদের কাছে বরদা হয়ে আসুন, অর্থাৎ আমাদের বর দিন। এই হচ্ছে মৎস্য পুরাণের গুড়ধেনু ব্রতর প্রথম পূজার মন্ত্র।
আর ধেনুর মধ্যে তার মানে একটা গোময় দিয়ে যখন একটা লক্ষ্মী মূর্তি তৈরি করা হলো, সেটার মানে হচ্ছে লক্ষ্মীর ধেনুর মধ্যে তার আবাস অর্থাৎ বসতি কল্পনা করা হচ্ছে। মহাভারতে এই ভগবতী লক্ষ্মীকে ধেনুরা কিন্তু অর্থাৎ গরুরা কিন্তু তার গৌরবের মানে তখন গরুর গৌরব এত বেড়েছে যে তারা লক্ষ্মীকে কিন্তু তাদের দেহের সামান্য অংশও বলে মানতে চাননি। অর্থাৎ আমাদের সারা শরীরের মধ্যে কোনো লক্ষ্মী থাকবে এটা তারা বলতে লক্ষ্মীকে এইরকম একটা ভাব আর কি। হ্যাঁ, আমরা নিজেরাই লক্ষ্মীর স্বরূপা, এইভাবে কিন্তু মহাভারতের কাহিনীটা আসছে। এবং এখানে যে বহু শক্তিময়ী তিনি বিষ্ণুর বক্ষবিলাসিনী স্ত্রী, তিনি রুদ্রের শক্তি, তিনি যার জন্যে মানে মহামায়া জগজ্জননীকে অনেক সময় মহালক্ষ্মী বলা হয়েছে। ইনফ্যাক্ট মহালক্ষ্মীর কল্পনা থেকেই কিন্তু এত কিছু আছে। এবং লক্ষ্মী বলতে যেরকমভাবে বোঝায় যে কোনো শক্তিকেই লক্ষ্মী বোঝায়। যেমন এরকম মানে মানে রাবণ বধের সময় যিনি লক্ষ্মী তিনি সীতা, তাই না? এরকম শ্লোক আছে, রাবণাত্মে অভবৎ সীতা। যখন রাবণের ব্যাপার হয়েছিল তখন সীতার মধ্যে সেই লক্ষ্মী প্রবেশ করেছিলেন। হ্যাঁ, আর যখন বিষ্ণুর অবতার গ্রহণ করেন তখন তিনি ওই বিষ্ণুর অবতারদের মধ্যে লক্ষ্মী হিসেবে, হ্যাঁ, রুক্মিণী কৃষ্ণ জন্মনি, লক্ষ্মী কোথায় ঢুকলেন? কৃষ্ণ জন্ম হওয়ার পরে রুক্মিণীর মধ্যে ঢুকলেন, তার পাট রানী। কাজে এইভাবেই লক্ষ্মীর প্রশ্ন। কিন্তু মহাভারতের অনুশাসন পর্বে, অনুশাসন যেটা আছে, যেখানে যুধিষ্ঠির একটা কৌতূহলী প্রশ্ন করছেন, সেখানে ভীষ্ম উপদেশ দিচ্ছেন। ভীষ্মকে তিনি বলছেন যে দেখুন, শুনতে পাই নাকি যে গরুর মলের মধ্যেও অর্থাৎ গোবর, তার মধ্যেও লক্ষ্মী আছেন। এটা কি করে সম্ভব হলো বলুন তো? ময়া গবাং পুরীসাঙ্গবৈ শ্রেয়া জ্যেষ্ঠমিতি শ্রুতম। তার মানে ওরালিটি থেকে এই জায়গাটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, অলরেডি হয়ে গেছে। যুধিষ্ঠির বলছেন আমি শুনেছি এই কথা যে গরুদের যে পুরীষ অর্থাৎ গোবর মল, তার মধ্যেও নাকি লক্ষ্মী আছেন বলে শুনি। ভীষ্ম বললেন তুমি ঠিকই শুনেছ, তবে সেটা একটা খুব বড় ঘটনাটা বলছেন এবার। আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এই ঘটনাটা, যার জন্যে আমি আপনাদের শোনাচ্ছি। আমার কাছে যা ইন্টারেস্টিং লাগে সেটাই আপনাদের শোনাচ্ছি। এবং এর মূলে যেটা আছে সেটা হচ্ছে মহাভারতের বেশ কিছু পূর্বকালেই গোবধ বন্ধ হয়ে গেছে এবং গরুর মাহাত্ম্য কোন জায়গায় এসে পৌঁছেছে যে লক্ষ্মী ধেনুর মধ্যে এসেছেন। লক্ষ্মী মানে সমস্ত ঐশ্বর্যময়ী সরৈশ্বর্যময়ী বিষ্ণুবক্ষ বিলাসিনী লক্ষ্মী গরুর মধ্যে অধিষ্ঠাত্রী দেবতা হয়ে রয়েছেন। এইটা দেখার মতো। এই গল্পটা সেই জন্যই বলছি এবং সেটা মহাভারতের কাহিনী। লক্ষ্মী একসময় কি করলেন, খুব সুন্দরী একটা রমণীর বেশে গরুদের মধ্যে এসে ঢুকে পড়লেন। অনেকগুলি গরু একত্রে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে এক পরমা সুন্দরী সেই হিসাবে তিনি আবির্ভূত হলেন। গরুরা এমনটা কোনোদিন দেখেইনি এবং মানে দেখেইনি বলেই তার পরিচয় জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে, কোথা থেকে এসেছো, এমন অসামান্য রূপ তোমার দেখছি, তুমি কোথায় যেতে চাও সেটাও বলো। কাসি দেবী তুমি কে, কুতো বা ত্বং কোথার থেকে তুমি আসছো, রূপেণ আপ্রতিমা ভুবি
রূপে তো তুমি অসামান্য সুন্দরী, এরকম তো দেখা যায় না। লক্ষণীয় হচ্ছে এই শব্দগুলোর মধ্যে লক্ষ্মী শব্দটা উল্লিখিত হয়নি, উল্লিখিত হয়েছে লক্ষ্মীর একটি পর্যায় শব্দ যার নাম হচ্ছে শ্রী। এই শ্রী যেটা বেদেও শ্রী শব্দটাই ব্যবহার হয়েছে লক্ষ্মীর সম্বন্ধে। এক দুবার লক্ষ্মী শব্দ আছে, কিন্তু গোটা বেদ ব্রাহ্মণ গ্রন্থগুলোতে সব জায়গায় তিনি শ্রী হিসেবে উল্লিখিত হয়েছেন। এটাও দেখার বিষয় যে বেদের পরম্পরাতেই কিন্তু শ্রী শব্দ ব্যবহার করা হচ্ছে মহাভারতের মধ্যে। এই উপাখ্যানের মধ্যে বিষ্ণু শ্রী লক্ষ্মী কিন্তু বিষ্ণুবক্ষ বিলাসিনী নন, এবং এখানে বৈদিক যে শ্রীর যে ধারণা ভাবনা এগুলো আছে সেগুলো এটার মধ্যে খানিকটা কম আছে। অর্থাৎ বেদে যে শ্রী সূক্ত আছে তার ভাবনায় ইনি কিন্তু স্বতন্ত্রা হিসেবে এখানে এসেছেন। তিনি গরুদের ওই প্রশ্ন যে কোথা থেকে তুমি এলে শুনে বললেন, আমি সমস্ত মানুষের প্রিয়, আমার নাম হচ্ছে শ্রী। শ্রী আমি এমন এক রমণী যে দৈত্য দানবদের ছেড়ে এসেছে বলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অর্থাৎ আমি যাকে ছেড়ে যাই তার অবস্থা খারাপ হয়ে যায়। তিনি বলছেন, আমি দৈত্য দানবদের ঘরে ছিলাম, তাদের শ্রীবৃদ্ধি হয়েছিল, তারা স্বর্গরাজ্য লাভ করেছিল, কিন্তু আমি তাদের অহংকার বলদর্প বেড়ে যাওয়ায় আমি দেবতাদের কাছে আজকে চলে এসেছি। দেবতারা আমার জন্য খুব প্রার্থনা করেছে, অতএব আমি তাদের মধ্যে এসেছি এবং এখন তারা সুখে আছে। ইন্দ্র বলো, সূর্য, সোম অর্থাৎ চন্দ্র বলো, বিষ্ণু, অগ্নি, এই সব দেবতাদের কাছে আমি আছি বলেই তারা ভালো আছেন। লক্ষ্মী বলছেন যে এটাই তোমরা বুঝে নাও, গরুরা সব সম্বোধন করে বলছেন, তোমরা বুঝে নাও যে আমি যেখানে নেই তারা কেউ ভালো থাকে না, তারা সব শেষ হয়ে যায়। জন্না বিষাম অহং গাব, ওহে গরুরা শোনো, যেখানে যার মধ্যে আমি না থাকি তে বিনশ্যন্তি সর্বশ, তারা সব ধ্বংস হয়ে যায়। অতএব লক্ষ্মীকে ধরে রাখার প্রয়োজন সকলের আছে। আমার আজকে ধর্ম বলো, লক্ষ্মী বলছেন, অর্থ বলো, কাম বলো, অর্থাৎ এই যে ধর্ম অর্থ কাম ইত্যাদি পুরুষার্থ, এগুলো আমি থাকলেই তবে তার সিদ্ধি হবে। আমি যেখানে নেই সেখানে এই ধর্মার্থ কামের কোনো সিদ্ধি নেই। আমি তাই তোমাদের সর্বাঙ্গীন, অর্থাৎ গরুদের বলছেন, তোমাদের সর্বাঙ্গীন ভালো চাই বলে আমি তোমাদের কাছে এসেছি। আমার ক্ষমতা এবং প্রভাবের কথা তো তোমরা সব শুনলে, আমি তোমাদের মধ্যেই এখন থেকে থাকতে চাই। দেবতাদের ওখানে আছি, লক্ষণীয় দেবতাদের ওখানে আছি বলে তারা ভালো আছেন। তোমরা গরু, তোমাদের মধ্যেও থাকতে চাই। তার মানে কি এটাও একটা ইঙ্গিত যে গরু দেবতার পর্যায়ে পৌঁছে গেলেন, তাই নয় কি? যে আমি তোমাদের মধ্যে থাকতে চাই এবং সবসময় তোমরা শ্রীযুক্তা, অর্থাৎ সবসময় তোমরা অত্যন্ত ভালোভাবে থাকবে। ইচ্ছামি চাপি যস্মাসু বস্তুং সর্বাসু নিত্যদিন আমি তোমাদের মধ্যে থাকতে চাই। গরুরা এই এত বড় ঐশ্বর্যময়ী যে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী অর্থাৎ শ্রী, তার নিজের মুখ থেকে তার প্রভাব প্রতিপত্তি শোনার পরেও একেবারেই লক্ষ্মীকে প্রত্যাখ্যান করল। তার বুঝে দেখুন গরু কোন মাহাত্ম্যে পৌঁছেছে মহাভারতের যুগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th-3য় শতাব্দীতেই। যদি বলেন এসব ইন্টারপোলেশন, সেসব নিয়ে পরে কথা হবে। ইন্টারপোলেশন কি না ইন্টারপোলেশন, এগুলো বড় বড় গবেষকদের ব্যাপার। কিন্তু এটাও তো মানতে হবে, আমি 4th সেঞ্চুরি বলছি এই কারণে
যে কৌটিল্যের অর্থশাস্ত্রেও যেখানে মানে পশু বিভাগ যেখানে আছে, সেখানে মিল্ক কাউ অর্থাৎ কিনা যে গরু দুধ দেয় সেগুলো কাটা বন্ধ হয়ে গেছে। বাছুর কাটা যাবে না এবং এটা কাটা যাবে না। কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের আমলেও যেহেতু রাজসূয়যজ্ঞ অশ্বমেধ যজ্ঞের চল তখনও রয়েছে, তিনি তাই বলছেন যে অশ্বমেধ যজ্ঞ কিংবা রাজসূয়যজ্ঞ এই ধরনের যজ্ঞগুলো ছাড়া সাধারণভাবে কেউ গরু কাটতে পারবে না। অর্থশাস্ত্র মানে 4th সেঞ্চুরি BC, এটা মানতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মহাভারতকেও এটা বলছি যে সেটা অবশ্যই 4th সেঞ্চুরি BC-র লেখা। অন্তত যারা বলেন যে মহাভারত অনেকটা সময় জুড়ে লেখা হয়েছিল, তাদেরও জানাই যদি এটা 4th সেঞ্চুরি নাও হয় তাহলে 2nd সেঞ্চুরি 3rd সেঞ্চুরি ছেড়ে দিন, সেই পর্যন্ত নিয়ে আসুন। খ্রিস্টপূর্ব সময় পর্যন্ত তো নিয়ে আসতেই হবে, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে গোবধ কিন্তু বন্ধ হয়ে গেছে এবং গরুর যে নিউট্রিশাস চয়েস এটা চলে এসছে। কিন্তু এর থেকেও আমি এইটুকু বলেই থামছি না, কিন্তু গরুদের সঙ্গে লক্ষ্মীর কথালাপটা কি হচ্ছে সেটা শোনাতে চাই। গরুরা প্রত্যাখ্যান করছেন, বলছেন যে এত শোনার পরেও লক্ষ্মীকে প্রত্যাখ্যান করছে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এটা গরু বলেই কি করেছিলেন তারা। যেমন আমরাও অনেক সময় ধনৈশ্বর্যের কথা ভাবি যখন, তখন অনেক সময় ধনৈশ্বর্য পরিহার করি, এমন লোকও তো আছেন পৃথিবীতে। যাই হোক, সেই হয়তো কুপথে অর্জিত যে ধন সেটা আমরা বললাম যে না, নেব না, তা লক্ষ্মী ঢুকতে চাইলেও আমরা নিই না, এরকম তো হয়। তো এনাকেও কিন্তু সেই রকমই কোনো খারাপ লোক বলেই মনে করছেন গরুরা। গরুরা বলছে, কি বলল, যে দেখো আমি বারবার বলছি কিন্তু যাগ যজ্ঞে বন্ধ্যা গরু হত্যা করাও কিন্তু তখন বন্ধ হয়ে গেছে। আগেও যে হতো সেটা বন্ধ্যা গরু গোবধ হতো, এমনি মিল্ক কাউ কখনো হতো না, তাদের কখনো মারা হতো না। এখন গরুর মর্যাদা কিন্তু অন্যভাবে বুঝছে এবং গরুরাও এই যে মহাভারতের কাহিনী সম্ভবত তাদের ব্রাহ্মণ্য মর্যাদা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ব্রাহ্মণরা তাদের ভয়ঙ্করভাবে খাতির করছেন। স্বয়ং কৃষ্ণ অবতার তার প্রণাম মন্ত্রের মধ্যে কিন্তু গো ব্রাহ্মণ হিতায়চ, এটাই প্রণাম মন্ত্র, যে গো ব্রাহ্মণ হিতায়চ, গরুদের হিতের জন্যে। এবং কৃষ্ণ গোবর্ধনে যে উঁচু করে ধরে রেখেছিলেন, তিনি নিজেও রাখাল বালক এবং গরুদের নিয়েই থাকেন। লক্ষণীয় কিন্তু এগুলো যে কিভাবে গরুর মর্যাদা তৈরি হচ্ছে। এবং গো দুগ্ধের যে পুষ্টি, সেটা গৃহপালিত পশু হিসেবে তাদের মূল্য তৈরি করছে, গরুর মর্যাদা তৈরি হচ্ছে এইসবভাবে। তো গরুরা নিজেদের ব্রাহ্মণ্য মর্যাদা তৈরি হয়েছে বলেই শ্রী অর্থাৎ ভগবতী লক্ষ্মীকে বলছে, দেখো বাছা, তোমার স্থিরতা বলে কোনো জিনিস নেই। লক্ষ্মী তো চঞ্চলা, জানেন আপনারা, এবং চঞ্চলতা তোমার হচ্ছে একবার স্বভাব গুণ। বিশেষত তুমি তো সকলেরই ভোগ্যা, সকলেই লক্ষ্মী ভোগ করেন। তো এইরকম না আমরা এইসব তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি যেখানে ইচ্ছে যাও, চলে যাও এখান থেকে। তাছাড়া দেখো আমরা সকলেরই তো, গরুরা বলছে, আমরা সকলেই তো বেশ সুন্দর দেখতে। গরু কথাটা এটা আমি মানি, গরুদের সত্যি খুব সুন্দর দেখতে লাগে আমারও। আমার বাড়ি থেকে যে গরুটি ছিল এককালে ওদেশে, যাই হোক, সে অসামান্য সুন্দর আমার তাকে লাগতো। এমন 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 ভাবুক চোখ, কল্পনাও করা যায় না। যাই হোক, গরুর একটা সৌন্দর্যের মর্যাদা তো অবশ্যই আছে। তো গরুরা বললো, দেখো আমরা দেখতেও বেশ সুন্দর, কাজেই তোমার সৌন্দর্যও আমাদের দরকার নেই, তুমি খুব সুন্দরই দেখছি, কাজেই তোমাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না, অলরেডি আমরা সুন্দর আছি, তোমাকে আর এসে সুন্দর করতে হবে না, তুমি এখন এসো বাছা, এসো তুমি। শ্রীলক্ষ্মী
এইরকম অনভিনন্দন, অর্থাৎ কোনো অভিনন্দন করছে না, সেটা তো অপমানের পর্যায়ে পড়ে। কিন্তু এরকম অপমান লক্ষ্মী কোথাও পাননি। তিনি তবুও গরুদের বোঝাতে বসলেন। বললেন, দেখো, আমাকে চঞ্চলা এবং সর্বসঙ্গিনী, চঞ্চলা সর্বসঙ্গিনী, আমি সবার সঙ্গিনী, এটা বলে যে তোমরা এটা বলছো না, এটা তুই বলো না। আমি পরম সতী, একবারে আমি ভগবান বিষ্ণু নারায়ণের স্ত্রী হিসেবেই আমি পরম সতী। হ্যাঁ, এবং সহজে, আর যেটা তোমরা দেখো সর্বত্র লক্ষ্মী, সেটা আমার প্রভাব, সেটা আমার ক্ষমতা, ওটা তো লক্ষ্মী নয়। আমি নারায়ণের বক্ষবিলাসিনী, পরম সতী। কাজে স্বর্গ, আর তাছাড়া স্বর্গ, মর্ত্য, পাতাল এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে কেউ চায় না, সেখানে আমি কারো অবজ্ঞার পাত্র নই। লক্ষ্মীর কথাটা শুনে তোমরা কি বলছো? গরুদের বললেন। লক্ষ্মীর কথা শুনে গরুদের, মহাভারত লিখছে এই কাহিনী, তাও গরুদের মনে খুব মায়া হলো। তারা বললো, দেখো, আমরা তোমাকে অবজ্ঞা করছি না, আবার তিরস্কারও করছি না, মানে সিম্পলি বলতে চাই, উই জাস্ট ইগনোর ইউ। হ্যাঁ, কিন্তু তুমি কোথাও বেশি দিন থাকো না এবং তোমার যে কোনো স্থিরতা নেই, এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। এবং আমরা এত কথা বলছি তোমার সঙ্গে কেন, এই জিনিসটা জানা সত্ত্বেও, হ্যাঁ, তুমি এখান থেকে যাও বাবা, এই যেখানে ইচ্ছে যাও। আমি মহাভারতের শ্লোকগুলো শোনাতে পারলে আরও ভালো লাগতো। শুধু লাস্টে এইটুকু বলি যে বহুনাত্র কি মুক্তি, এত কথা বলছি কেন, গম্যতাম ইয়ত্র বাঞ্ছসি, যেখানে মনে হয় চলে যাও বাছা, আমাদের এখানে নয়। লক্ষ্মী এবার প্রায় আনত হলেন গরুদের পায়ে, গরুদের পায়ে আনত হইল। তিনি গরুদের বললেন, দেখো, তোমরা যদি এইভাবে আমাকে প্রত্যাখ্যান করো, তাহলে দুনিয়ার লোক সব আমাকে নিন্দা করবে, বলবে যে গুরুরাও একে প্রত্যাখ্যান করেছে। সেখানে এইটা তো ঠিক হয় না যে তোমরাও আমাকে নিন্দা করছো। আমি তো শরণাগত হয়ে তোমাদের কাছে আত্মনিবেদন করেছি। হ্যাঁ, এবং আমার প্রস্তাবটা তোমরা শোনো, এবার আসলে মন দিয়ে শোনো একটু। হ্যাঁ, আমি তোমাদের কাছে এইটুকু মান চাই, মান মানে সম্মান চাই, কি, যে তোমাদের যে কোনো অঙ্গে আমার একটা ঠাঁই হোক। তো এমনকি তোমাদের অধমাঙ্গ, অর্থাৎ যেখান থেকে মূত্রপুরীষ তৈরি হয়, তোমার অধমাঙ্গে কোনো নিম্ন দেশেও, অতি কুৎসিত জায়গাতেও আমি বাস করতে পারি। যদিও আমি জানি, সঙ্গে সঙ্গে আবার লক্ষ্মী বলছেন, যদিও আমি জানি যে তোমাদের কোনো অঙ্গই কুৎসিত নয়। এর থেকে বেশি আর কি বলা যেতে পারে? গরুদের বলছেন যে অপিকাঙ্গ পধু বস্তুম, একটি মাত্র অঙ্গ, সেটা অধমাঙ্গ হোক, সেখানেও আমি বস্তুমিচ্ছামি চ সুকুৎসিতে, সেটা যত কুৎসিতই হোক লোকের কাছে, আমি সেখানেও থাকতে রাজি আছি। যদিও আমি জানি নবস্তি ন বহ, মানে তোমাদের কুৎসিতং কিঞ্চিত, তোমাদের কোনো অঙ্গই কুৎসিত নয়। অঙ্গে স্বালক্ষতে নাঘা, তোমরা পাপহীন, তোমাদের কোনো পাপ বলে কোনো বস্তু নেই। অতএব যে কোনো অঙ্গে আমাকে একবার ঠাঁই দাও। স্বয়ং লক্ষ্মী তার এই অদ্ভুত শরণাগতি দেখে গুরুরা রীতিমতো একটা সভা বসিয়ে দিল। মহাভারতে দেখা যাচ্ছে তারা রীতিমতো একটা আলোচনা সভা তৈরি হল। তারপর সিদ্ধান্ত জানিয়ে বলল যে তোমার এত নাম ডাক, তা তোমাকে খানিক সম্মান তো আমাদের দিতেই হবে। আর তুমি এত করে বলছো, এত করে চাইছো, তাহলে তুমি আমাদের মলমূত্র, অর্থাৎ গোময় এবং গোমূত্রের মধ্যে তুমি বাস করো। কেননা আমাদের এই উভয় বস্তুটা আমরা জানি, অলরেডি ব্রাহ্মণরা বলে দিয়েছেন যে আমাদের এই উভয় বস্তুই খুব পবিত্র, অর্থাৎ মল এবং মূত্র খুব পবিত্র। অতএব তুমি সেই অঙ্গে বাস করো। অবশ্যম মাননাকার্যা তবাস্মাভীর যশস্বিনী, তোমার এত যশ, তবাস্মাভি, অস্মাভীর
এইটুকু অর্থাৎ আমাদের দ্বারা এইটুকু সম্মাননা তোমাদের করতেই হবে। সকৃন মূত্রে, সকৃত তালব্য স কয়রি খণ্ডত্ব, সকৃত মানে মল, হ্যাঁ, সকৃন মূত্রে, মূত্রের মধ্যে নিবাসত্বং, তুমি সেখানে থাকো, পুণ্যাম এতদ্ধীন, পুণ্যাম এতদ্ধীনস্যভে, এটা আমাদের অত্যন্ত পবিত্র জায়গা, সেইখানে তুমি থাকো মল এবং মূত্রের মধ্যে। এমন মানাহত যে অবস্থা, লক্ষ্মী তার স্মৃতি নিজেই তিনি বলেছেন যে আমরা যে কোনো অঙ্গে ঠাঁই পেতে পারি, অধমাঙ্গও পেতে পারি। তিনি কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেন এবং মহাভারতের কাহিনীতে এই যে লক্ষ্মীর মতো এক সুদূর্লভা ঐশ্বর্যময়ী রমণী তিনি এবং দেবী, তিনি সকৃন মূত্রের মধ্যে কি হলেন? মলবাস্তু, বাস্তু মানে থাকার জায়গা, মলের মধ্যেই, গরুর মলের মধ্যেই যার থাকার জায়গা, মলবাস্তু হয়ে একেবারে গৌরব বোধ করলেন। যাই হোক, আমি অন্তত গরুর এই জায়গাটা পেয়েছি থাকার জন্যে। এই কাহিনীর যে তাৎপর্য সেটা এইখানেই, কিন্তু যে গোবধ অনেক কাল আগের কথা হয়ে গেছে এবং গরুদের মধ্যে যে ডোমেস্টিকেশন, পাল্যতা তৈরি হয়েছে, যা দিয়ে এক সময়ে ব্রজভূমি অর্থাৎ যেখানে কাউ ব্রিডিং থেকে আরম্ভ করে গরুদের অতি যত্ন সহকারে একদম যাকে বলে চাষ করা হতো, এই সমস্ত কিছুর মিলিয়ে নিউট্রিশাস চয়েস এবং গোদুগ্ধ, তার থেকে দই, তার থেকে ঘি, এই সমস্ত বস্তুর পবিত্রতা তৈরি হয়ে গেল এবং সেটা শিখরে উঠল। এবং খেয়াল করে দেখুন যে গরুর ঘির থেকে গরুর গব্যঘৃত তৈরি হচ্ছে যেখানে, সেটা বেদের মধ্যেও পরবর্তীকালে ব্রাহ্মণ গ্রন্থের মধ্যেও এই রকম কথা আসছে যে আয়ুর্বৈ ঘৃতম, বলে আয়ু, আয়ু কাকে বলে? ঘি হচ্ছে আয়ু। তাহলে কোন জায়গায় পৌঁছেছিল অলরেডি বেদের সময়েই? কারণ বেদেও খেয়াল করতে হবে যে এক সময় যে অতিথি আসতে পরে গরু বধ করা হতো, তাকে যেমন গৌঘ্ন বলা হতো, বেদের মধ্যেই কিন্তু তাকে আবার একটা সময়ে অজ্ঞা, অর্থাৎ তাকে বধ করা যাবে না, এই কথাটা বেদের মধ্যেই আসছে। ফলত লেটার বৈদিক যে যুগ, যদি আমরা ভাবি যে এরকম গবেষণামূলকভাবে যে বিচার করি যে হ্যাঁ এই মন্ত্রগুলো আগে হয়েছে, এই মন্ত্রগুলো পরে হয়েছে, এরকম বিচারও যদি করি, তাহলেও কিন্তু খোদ বেদের মধ্যেই গরু কিন্তু অজ্ঞা, অর্থাৎ তাকে বধ করা যাবে না। কেন? ফর নিউট্রিশাস চয়েস। গরু এত বহুলভাবে উপকারী, এত বহুলভাবে উপকারী। লক্ষণীয় যে তৎকালীন দিনের জেনেও যে ঢক্কা কিংবা পটহ নিনাদ হতো, সেগুলো কিন্তু গরুর চামড়া থেকে হতো। লক্ষণীয় এগুলো। কাজে এই জায়গায় দাঁড়িয়ে একটা মৃত গরুর চামড়া থেকে আরম্ভ করে এমন কোনো জায়গা নেই যে গরুর কাজে লাগছে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে ফর নিউট্রিশাস চয়েস, মহাভারত পুরাণ, এখানে যে ধেনু, গুড়োধেনুর ব্রত তৈরি হচ্ছে, এখানে লক্ষ্মীর যত বৈবাহিক সম্পর্ক বিষ্ণু নারায়ণের থেকে থাকুক, অমুকের সঙ্গে তার শক্তি হন, রুদ্রের শক্তি, অগ্নির শক্তি, যত কিছু হন, সব কিছুর ওপরে কিন্তু এই জায়গাটা এসে দাঁড়ালো যে ধেনু লক্ষ্মী, গুড় ধেনু ব্রত করতে হবে এই কারণে, এবং সেখানে লক্ষ্মীকেই ধেনু হিসেবে কল্পনা করা হচ্ছে। তার মানে ধেনু এবং লক্ষ্মী একাকার হয়ে যাচ্ছে, এইটা দেখার জিনিস। আমরা এই জায়গাতে আমরা বলতে চাইছি বারবার যে গোবধ কিন্তু একসময় হতো, কিন্তু সেটা বেদের আমলেই লেটার বেদিক যুগে বন্ধ হয়ে গেছে, যেখানে গরুকে অজ্ঞা বলা হচ্ছে। এবং মহাভারতের মধ্যে যে কাহিনী তৈরি হচ্ছে,
তাতে গোবর এবং আমরা যাকে গরুর চোনা বলতাম, আমাদের তো মনে আছে পৈতের সময় সেগুলো আমাদের একদম গ্রহণ করতে হয়েছে। এখনকার দিনে তো আর এসব হয় না, কিন্তু সেগুলো আমাদের কিন্তু আত্মসাৎ করতে হয়েছে। কাজে এই মূল্য কিন্তু তৈরি হয়েছে গরু, গোবর এবং তার মলমূত্র পর্যন্ত বাদ যায়নি।